বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে নবম শ্রেণীতে গ্রুপ নির্ধারণ একটি। যারা ব্যবসা শিক্ষা শাখাকে নির্বাচন করেছ তোমাদেরকে জানাই আবারও প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে অধ্যয়নের জন্য যারা ব্যবসা শিক্ষাকে নির্বাচন করেছ তোমাদের জন্য বলছি, তোমরা নবম শ্রেণীতে অন্যান্য বিষয়ের সাথে ব্যবসা শিক্ষা শাখার 3টি বিষয় অধ্যয়ন করবে। 3টি বিষয়ের মধ্যে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং ও ব্যবসা উদ্যোগ। এই 3টি বিষয়ের যে জ্ঞান, এই 3টি বিষয় সম্পর্কে নবম শ্রেণীতে অধ্যয়নের পূর্বে তোমরা কখনোই কোনো ধরনের তথ্য পাওনি। শিক্ষার্থীদের যথার্থ বলছি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। তোমরা যদি বছরের প্রথম থেকেই হিসাব বিজ্ঞান বিষয়টিকে বিশেষ করে গুরুত্ব সহকারে পাঠ করো তাহলে তোমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে। নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের বলছি, তোমরা কখনোই হতাশ হবে না। তোমাদের আত্মবিশ্বাস তোমাদের সফলতার বুনিয়াদ হবে। তোমরা মনে রাখবে, নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা, এই 4টি উপাদান তোমাদের জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে। তোমরা সফল হওয়ার পেছনে এই 4টি বিষয় যদি মনে রাখতে পারো তাহলে নিশ্চিত তোমাদের সফলতা তোমাদের হাতছানি দেবে। আমি রাজিবুল আলম, প্রভাষক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ইকবাল সিদ্দিকী কলেজ। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সামনের ও পিছনের পেজটি তোমাদের সামনে উপস্থাপন করলাম, যাতে তোমরা সহজেই হিসাব বিজ্ঞান বইটি চিনতে পারো। শিক্ষার্থীরা, এখন এমন একজন ব্যক্তির সাথে তোমাদের পরিচিত করব যে হিসাব বিজ্ঞান শাস্ত্রের জনক হিসাবে পরিচিত। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন লুকা পেসিওলি। তার সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি, যার জন্ম 1445 সালে এবং যিনি এই ইহলোক ত্যাগ করেন 1517 সালে। পুরো নাম ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসোলি। জন্ম ইতালির সানসিপলক্রোতে। সেখানেই প্রাথমিক শিক্ষা শেষ করেন তিনি। স্কুলের গতানুগতিক শিক্ষার বদলে ব্যবসা শিক্ষায় মনোনিবেশ করেন। গণিতের শিক্ষক হিসেবেও কাজ করেছেন, পরে অবশ্য শিক্ষকতা ছেড়ে দেন। তিনি ধর্মযাজকও ছিলেন। 1494 সালে তার প্রথম বই সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা প্রকাশ করেন। এই বইটিতে তিনি হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম আলোচনা করেন। ব্যাখ্যা দেন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি নামে একটি হিসাব খাত নিয়েও। শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিটি তিনি সর্বপ্রথম প্রকাশ করেন, যা অদ্যাবধি পর্যন্ত আধুনিক হিসাব শাস্ত্রেও জনপ্রিয় অবস্থায় আছে। লুকা পেসোলির 1497 সালে কাজের সুযোগ হয় মিলান শহরে। সেখানে তার সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির পরিচয় হয়। তাকেও এক পর্যায়ে গণিতের তালিম দেন লুকা পেসোলি। এই লুকা পেসোলি দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে সমীকরণে যে বিষয়টি তুলে ধরেছেন যে এ সমান এল প্লাস ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব, এই বিষয়টিকে তিনি স্পষ্ট করেছেন, যা অদ্যাবধি জনপ্রিয়তার শীর্ষে। শিক্ষার্থীরা, আমরা হিসাব বিজ্ঞান পড়ব, কিন্তু কেন হিসাব বিজ্ঞান পড়ব সে বিষয়টি আসো এখন জেনে নেই। লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার প্রয়োজনে আমরা হিসাব বিজ্ঞান পাঠ করব। সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানার জন্য আমরা হিসাব বিজ্ঞান পাঠ করব। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়
এই বিষয়টির জন্য আমরা হিসাব বিজ্ঞান পাঠ করব। আর্থিক প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের বিকল্প নেই শিক্ষার্থীরা। আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতি সম্পর্কে জানতে আমাদের হিসাব বিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম। সরকারি বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করা এবং বিভিন্ন উৎসে ব্যয় করতে হিসাব বিজ্ঞানের বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা হিসাব বিজ্ঞান পাঠটাকে ধারণ করতে পারি, হিসাব বিজ্ঞানটাকে আমাদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে পারি। যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই তাহলে হিসাব বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনিবার্য। শিক্ষার্থীরা এখন যে বিষয়গুলো সম্পর্কে জানব তা হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায়ের সূচিপত্র। অর্থাৎ আমরা যে বইটি পাঠ করব নবম ও দশম শ্রেণীতে আমরা কয়টি অধ্যায় সম্পর্কে জ্ঞান লাভ করব এবং অধ্যায়ে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং এই বিষয়গুলোর মাধ্যমে আমরা কি শিখতে পারবো সেই বিষয়গুলো এখন বিস্তারিত আলোচনা করছি। হিসাব বিজ্ঞান বইয়ে আমরা 12টি অধ্যায় পাঠ করব। এই 12টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি হলো হিসাব বিজ্ঞান পরিচিতি এবং এই হিসাব বিজ্ঞান পরিচিতিতে আমরা যে বিষয়গুলো সম্পর্কে শিখব সেই বিষয়গুলো শিক্ষার্থী তোমাদের সামনে আলোচনা করছি। হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতিতে এই সকল বিষয় থাকবে। তাছাড়াও যে বিষয়গুলো থাকবে হিসাব তথ্যের ব্যবহারকারী শনাক্ত করতে পারবো, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক বর্ণনা করতে পারবো, দৈনন্দিন ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে কিভাবে হিসাব রাখতে হবে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের মাধ্যমে। এই অধ্যায়টি একটি বর্ণনামূলক অধ্যায়। এই অধ্যায়ে কোনো অঙ্ক থাকবে না। আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অঙ্ক শুরু হবে দ্বিতীয় অধ্যায় থেকে এবং দ্বাদশ অধ্যায় পর্যন্ত আমরা অঙ্ক করব। শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব সেই বিষয়গুলো এখন বর্ণনা করছি। লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো আমরা এই অধ্যায়ে, লেনদেনের বিধি সম্পর্কে জানতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, হিসাব সমীকরণে ব্যবসা লেনদেনের প্রভাব আলোচনা করতে পারবো, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে প্রয়োজনীয় দলিলপত্রাদি সেই দলিলপত্রাদি সম্পর্কে জানতে পারবো এবং তা তৈরি করতে পারবো, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলপত্রাদি যথাযথভাবে প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো শিক্ষার্থীরা। তৃতীয় অধ্যায় আমরা যে বিষয়গুলো জানবো দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে যে দ্বৈত সত্তা নীতি, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের জড়িত দুটি পক্ষ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করতে পারবো, হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিত করতে পারবো, একতরফা দাখিলার ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে পারবো শিক্ষার্থীরা। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। চতুর্থ অধ্যায় আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা নিতে পারবো, মূলধন মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নির্ণয় করতে পারবো, প্রয়োজনীয়তা নির্ণয় করতে পারবো, লাভ ক্ষতি পরিমাপ ও আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবো। শিক্ষার্থীরা এই অধ্যায়ে আর যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো যে লেনদেনের মাধ্যমে কিভাবে হিসাবগুলো চিহ্নিত করব সে পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। তার পরবর্তী অধ্যায়টি হচ্ছে হিসাব অধ্যায়, অর্থাৎ
হিসাবগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো এই অধ্যায়ের, এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, হিসাবের বিভিন্ন প্রকার ছক, টি-ছক, চলমান জের ছক নির্ণয় করতে পারবো বা তৈরি করতে পারবো, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণীবিভাগ করতে পারবো। শিক্ষার্থীরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবের ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করতে পারবো, অর্থাৎ হিসাব অধ্যায়ে আমরা ডেবিট ক্রেডিটও নির্ণয় করতে পারবো। তার পরবর্তী অধ্যায়টি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, জাবেদা, অর্থাৎ প্রারম্ভিক লিখন হিসাবের জাবেদার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, জাবেদার শ্রেণীবিভাগ করতে পারবো, লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারবো, চালানের ভিত্তিতে ক্রয় বিক্রয় জাবেদা, ডেবিট নোটের ভিত্তিতে ক্রয় ফেরত ও ক্রেডিট নোটের ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারবো। অর্থাৎ জাবেদা অধ্যায় এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীরা আমরা জানতে পারবো। খতিয়ান অধ্যায়ে যে বিষয়গুলো সম্পর্কে জানবো, পাকা বই হিসাবের খতিয়ানের ধারণা সম্পর্কে জানতে পারবো, গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, জাবেদা ও খতিয়ানের পার্থক্য নির্ণয় করতে পারবো, টি ও চলমান জের ছক হিসাব প্রস্তুত এবং হিসাবের জের নির্ণয় করতে পারবো এই খতিয়ান অধ্যায়ের মাধ্যমে। বিভিন্ন ধরনের খতিয়ানের ডেবিট ও ক্রেডিটের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো শিক্ষার্থীরা। তারপরের যে অধ্যায়টি আছে নগদান বই। নগদান বইয়ে শিক্ষার্থীরা শুধু নগদ লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়, বাকি কোনো লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হয় না। নগদান বইয়ের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো, যে বিভিন্ন প্রকার নগদান বই প্রস্তুত করতে পারবো, বিপরীত দাখিলাগুলো লিপিবদ্ধ করতে পারবো, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবো, নগদ বার্তা লিপিবদ্ধ করতে পারবো, খতিয়ান বই অন্তর্ভুক্ত দাখিলাসমূহ খতিয়ানে যথাযথভাবে স্থানান্তর করতে পারবো, ব্যাংক বিবরণী সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, ব্যাংক বিবরণী ও নগদ বইয়ের উদ্বৃত্তের পার্থক্যের কারণ বুঝতে পারবো শিক্ষার্থীরা। তার পরবর্তী অধ্যায়টা ব্যাখ্যা করছি রেওয়ামিল। রেওয়ামিল অধ্যায়ে যে বিষয়গুলো আমরা পাঠ করব, হিসাবের উদ্বৃত্ত দিয়ে যথাযথ ছকে রেওয়ামিল প্রস্তুত করতে পারবো, হিসাব লিখনে ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো রেওয়ামিলে গরমিল ঘটাবে এবং কোন ভুলগুলো গরমিল ঘটাবে না তা শনাক্ত করতে পারবো, অনিশ্চিত হিসাবের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, অনিশ্চিত হিসাব খুলে সাময়িকভাবে রেওয়ামিলের উভয় দিক মেলাতে পারবো। অর্থাৎ এই বিষয়গুলো আমরা রেওয়ামিলের মাধ্যমে জানতে পারবো। শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য, এবং এসএসসি পরীক্ষায় তোমাদের এই অধ্যায় থেকে আবশ্যিক দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের উত্তর দিতেই হবে, অন্যান্য অধ্যায় থেকে তোমার বাকি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সর্বমোট সৃজনশীল 60টি প্রশ্নের উত্তর দিতে হয় হিসাব বিজ্ঞান বইয়ের রচনামূলক অংশে। তার মধ্যে দশম অধ্যায় থেকে বাধ্যতামূলক 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো আমরা দেখি যে আর্থিক বিবরণী অর্থাৎ দশম অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো। দশম অধ্যায়ে আমরা শিখতে পারবো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য এবং আর্থিক বিবরণী প্রস্তুতের কারণে এই পার্থক্যের প্রয়োগ কিভাবে করতে হবে সে বিষয়টি। বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারবো, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে পারবো এবং এ থেকে স্থায়ী ও চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী ও চলতি দায়ের পার্থক্য করতে পারবো। নগদ ও পণ্য উত্তোলন, নতুন মূলধন নিট লাভ বা ক্ষতি কিভাবে মূলধন হিসেবে পরিবর্তন আনে তা বুঝতে পারবো। কুঋণ ও সন্দেহজনক কুঋণ সঞ্চিতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে হিসাবভুক্ত করতে পারবো, সম্পদসমূহের অপচয় নির্ণয় ও ব্যবহার করতে পারবো, আর্থিক অবস্থা মূল্যায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, হিসাব সংক্রান্ত অনুপাত নির্ণয় ও বিশ্লেষণ করতে পারবো। বিশদ আয় বিবরণীর এবং 2 বছরের গুরুত্বপূর্ণ হিসাবের অঙ্কগুলো পাশাপাশি রেখে তুলনা করতে পারবো এবং আর্থিক অবস্থা পরিবর্তন বুঝতে পারবো শিক্ষার্থীরা। অর্থাৎ এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ের মাধ্যমে শিখতে পারবো। তার পরবর্তী অধ্যায়টি হচ্ছে একাদশ অধ্যায়, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো,
ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ করতে পারবো। উৎপাদনের শ্রেণীবিভাগ করতে পারবো। উৎপাদন ব্যয়ের উপাদানের শ্রেণীবিভাগ করতে পারবো। পণ্যের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে মোট উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য নির্ধারণ করতে পারবো। অর্থাৎ এই অধ্যায়ের মাধ্যমে এই বিষয়গুলি সম্পর্কে আমরা ভালো ধারণা অর্জন করব। দ্বাদশ অধ্যায়ে যে বিষয়গুলো অর্থাৎ একটি পরিবারের আয় ব্যয় এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারবো। পরিবারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবো। পারিবারিক যে আর্থিক বিবরণী তৈরি করা হয় সেটি এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবো। এই 12টি অধ্যায়ে কোন কোন বিষয় তোমরা জানতে পারবে এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা এতে উপকৃত হবে। এখন আমরা হিসাব বিজ্ঞান বইয়ে কয়টি তথ্য জানলে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো সে বিষয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ে 8টি শিক্ষণফল আছে। এই 8টি শিক্ষণফল যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা এই অধ্যায় থেকে যেই বহু নির্বাচনী প্রশ্ন আসবে সেগুলোর উত্তর দিতে পারবে এবং জ্ঞানমূলক প্রশ্নেরও উত্তর দিতে পারবে। দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায়ে 6টি শিক্ষণফল আছে। এই 6টি শিক্ষণফল সম্পর্কে তোমরা ধারণা অর্জন করতে পারলে এই অধ্যায়ের উপর যত ধরনের সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন আসবে সেগুলোর উত্তর দিতে পারবে। দুতরফা দাখিলা পদ্ধতিতে 7টি শিক্ষণফল আছে শিক্ষার্থীরা। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে 4টি শিক্ষণফল। হিসাব অধ্যায়ে 4টি শিক্ষণফল আছে। জাবেদা অধ্যায়ে 4টি শিক্ষণফল আছে শিক্ষার্থীরা। খতিয়ান অধ্যায়ে 5টি শিক্ষণফল। নগদান বইয়ে 8টি শিক্ষণফল আছে। রেওয়ামিল অধ্যায়ে 4টি শিক্ষণফল আছে। আর্থিক বিবরণীতে 9টি শিক্ষণফল আছে। পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যে 3টি শিক্ষণফল আছে। পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব এই জায়গায় 4টি শিক্ষণফল আছে শিক্ষার্থীরা। সর্বমোট শিক্ষণফল 66টি। অর্থাৎ এই 66টি শিক্ষণফল যদি তোমাদের আত্মস্থ থাকে, জানা থাকে, তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কে সর্বোচ্চ তথ্য তোমাদের জানা হয়ে যাবে এবং তোমরা সকল প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো যে তথ্যের ভিত্তিতে আমি কোন অধ্যায়গুলোকে কেমন গুরুত্ব দিয়ে পাঠ করব সে বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারবো। আমি এখানে একটি টেবিল সারণীতে সাজিয়েছি যে শিক্ষা বোর্ডে কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল সেই সারণী। আসো আমরা এই সারণীগুলো দেখার মাধ্যমে জ্ঞান লাভ করি যে কোন অধ্যায়গুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ঢাকা বোর্ড 2019 সাল প্রথম অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি, দ্বিতীয় অধ্যায় থেকে আসেনি, তৃতীয় অধ্যায় থেকে একটি, চতুর্থ অধ্যায় থেকে একটি, পঞ্চম অধ্যায় থেকে একটি, ষষ্ঠ অধ্যায়ে কোনো সৃজনশীল আসেনি, সপ্তম অধ্যায়ে একটি, অষ্টম অধ্যায়ে একটি, নবম অধ্যায়ে একটি, দশম অধ্যায়ে 2টি প্রশ্ন এসেছে এবং একাদশ অধ্যায়ে 2টি প্রশ্ন এসেছে, দ্বাদশ অধ্যায়ে একটি প্রশ্ন এসেছিল। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, দশম অধ্যায়ে দেখো সবগুলো বোর্ড প্রশ্নে 2টি করে প্রশ্ন এসেছে। অর্থাৎ এই দশম অধ্যায়টি বাধ্যতামূলক ভাবে এই অধ্যায় থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয় এই দশম অধ্যায় থেকে। এখন আমরা রাজশাহী বোর্ড 2019 সালে যাই, দেখি প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি, দ্বিতীয় অধ্যায় থেকে একটি, তৃতীয় অধ্যায় থেকে একটি, চতুর্থ অধ্যায় থেকে একটি, পঞ্চম অধ্যায় থেকে একটি, ষষ্ঠ অধ্যায় প্রশ্ন আসেনি। অর্থাৎ শিক্ষার্থীরা এর মাধ্যমে বোঝা যাচ্ছে কোন অধ্যায়গুলো কতটুকু গুরুত্ব রাখে। এবং সপ্তম অধ্যায় থেকে একটি, অষ্টম অধ্যায় থেকে একটি, নবম অধ্যায় থেকে একটি, দশম অধ্যায় থেকে 2টি, একাদশ দ্বাদশ অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন এসেছিল রাজশাহী বোর্ডে 2019 সালে। কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নগুলো এসেছে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসেনি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে একটি করে প্রশ্ন এসেছে, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে কোনো প্রশ্ন আসেনি কুমিল্লা বোর্ডে। সপ্তম অধ্যায় থেকে শিক্ষার্থীদের 2টি প্রশ্ন এসেছে এবং অষ্টম অধ্যায়, নবম অধ্যায়ে একটি করে প্রশ্ন, দশম অধ্যায়ে যথারীতি 2টি প্রশ্ন এসেছে, একাদশ দ্বাদশ অধ্যায় থেকে একটি করে প্রশ্ন এসেছে। শিক্ষার্থীরা যশোর বোর্ড 2019 সালে প্রথম, দ্বিতীয় অধ্যায়ে কোনো প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আসেনি এবং পরবর্তী
তৃতীয় থেকে নবম অধ্যায় 12তম অধ্যায় পর্যন্ত প্রতি অধ্যায়ে একটি করে সৃজনশীল এসেছে, শুধু ব্যতিক্রম দশম অধ্যায়ে 2টি প্রশ্ন এসেছে। চট্টগ্রাম বোর্ড 2019 সাল 11তম অধ্যায় ও প্রথম অধ্যায়ে কোনো প্রশ্ন আসেনি এবং দশম অধ্যায়ে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে। তাছাড়া বাকি অধ্যায়গুলো থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন এসেছে শিক্ষার্থীরা। বরিশাল বোর্ড 2019 সালে প্রথম অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি। যথারীতি প্রথম অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসেও না। এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে শিক্ষার্থীরা। তাছাড়া দেখো, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন এসেছে। চতুর্থ অধ্যায়ে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি। পঞ্চম থেকে দ্বাদশ অধ্যায়ের মধ্যে একটি করে সৃজনশীল এসেছে। দশম অধ্যায়ে শুধু 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে। সিলেট বোর্ড 2019 দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। ষষ্ঠ থেকে একটি, সপ্তম থেকে একটি এবং অষ্টম থেকে 2টি সৃজনশীল এসেছে শিক্ষার্থীরা। নবম অধ্যায় থেকে একটি, দশম অধ্যায় থেকে 2টি, একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে একটি করে সৃজনশীল এসেছে। দিনাজপুর বোর্ড 2019 সালে দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। ষষ্ঠ থেকে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে এবং সপ্তম, অষ্টম, নবম, একাদশ, দ্বাদশ অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন এসেছে। দশম অধ্যায়ে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে। 2018 সালের সকল বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল সম্মিলিতভাবে, যে দ্বিতীয় অধ্যায় থেকে দেখো 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে এবং তৃতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি। ষষ্ঠ থেকে দ্বাদশ অধ্যায় প্রতি অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন এসেছে। শুধু দশম অধ্যায়ে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2017 সালে দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। তৃতীয় অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে। চতুর্থ, পঞ্চম অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি। ষষ্ঠ অধ্যায় থেকে একটি, সপ্তম অধ্যায় থেকে একটি, অষ্টম অধ্যায় থেকে একটি, নবম অধ্যায় থেকে একটি, দশম অধ্যায় থেকে 2টি, একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন এসেছিল। এখন শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে জানবো, যে কোন অধ্যায় থেকে কেমন বহু নির্বাচনী প্রশ্ন আসে। প্রথমে ঢাকা বোর্ড 2019 সালে দেখছি যে প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 6টি, তৃতীয় অধ্যায় থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসেনি 2019 সালে ঢাকা বোর্ড। চতুর্থ অধ্যায় থেকে শিক্ষার্থীরা 3টি প্রশ্ন এসেছে। পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ থেকে 3টি, সপ্তম থেকে 1টি, অষ্টম থেকে 2টি, নবম থেকে 2টি, দশম থেকে 4টি, একাদশ থেকে 3টি এবং দ্বাদশ থেকে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে। শিক্ষার্থীরা, এই অধ্যায়গুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাওয়া যায় যে প্রতি অধ্যায় থেকে প্রায় 1 থেকে 4 বা 5টি প্রশ্ন সৃজনশীল বহু নির্বাচনী আসে। রাজশাহী বোর্ড 2019 সালে প্রথম অধ্যায় থেকে 2টি বহু নির্বাচনী এসেছে। দ্বিতীয় অধ্যায় থেকে 2টি, তৃতীয় অধ্যায় থেকে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 2টি, পঞ্চম অধ্যায় থেকে 3টি, ষষ্ঠ অধ্যায় থেকে 4টি, সপ্তম 1টি, অষ্টম 3টি, নবম 2টি, দশম 4টি, একাদশ 3টি এবং দ্বাদশ 2টি। কুমিল্লা বোর্ড একইভাবে দেখা যায় যে 2 থেকে 4টি করে বহু নির্বাচনী প্রশ্ন এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এই অধ্যায়গুলো পর্যালোচনা করলে আমরা যা দেখতে পাই যে বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে 1 থেকে 6টি, সর্বোচ্চ 6টি প্রশ্ন পর্যন্ত এই অধ্যায় থেকে বহু নির্বাচনী আসে। অর্থাৎ লেনদেন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি অধ্যায়ের মধ্যে। আর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই অধ্যায়গুলো পর্যালোচনা করলে দেখতে পাই যে প্রায় সমান ধরনের এই বহু নির্বাচনী প্রশ্ন আসে। খুব বেশি রদবদল হয় না এই অধ্যায়গুলোর মধ্যে। অর্থাৎ 1 থেকে 4 এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন এই অধ্যায়গুলোর মাধ্যমে এসে থাকে শিক্ষার্থীরা। সপ্তম অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ের মতোই অষ্টম অধ্যায়ে কিছু বহু নির্বাচনী বেশি প্রশ্ন আসতে দেখছি, যে এই ক্ষেত্রে 1 থেকে 5টি পর্যন্ত বহু নির্বাচনী বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে। নবম অধ্যায়ে একই সমসাময়িক
বহুনির্বাচনী এসেছে, কিন্তু দশম অধ্যায়ে বেশ কিছু বহুনির্বাচনী প্রশ্ন এসেছে আমরা দেখতে পাচ্ছি। বহুনির্বাচনীর জন্য বুঝতে পারলাম যে সম্পূর্ণ বইটি ভালোভাবে অধ্যয়ন করতে হবে, তাহলে আমরা বহুনির্বাচনী সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। হ্যাঁ শিক্ষার্থীরা এই ওরিয়েন্টেশন ক্লাসে আরো তোমাদের বলতে চাই যে তোমরা যদি স্কুলের শিক্ষকদের প্রতি গুরুত্ব সহকারে তাদের কথা শোনো, শিক্ষকদের কথা মানো, স্কুল প্রতিষ্ঠানের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হও এবং যে নির্দেশনা বিষয় শিক্ষক তোমাদের দিবেন সেই নির্দেশনাগুলো পালন করো, তাহলে নিশ্চিত তোমরা ভালো রেজাল্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ব্যবসা শিক্ষা শাখা নির্বাচন করার ক্ষেত্রে তোমরা যে স্বপ্নগুলো বুনন করেছো, এই স্বপ্ন পূরণে আমি তোমাদের পাশে সবসময় থাকবো, যদি তোমরা নিয়ম শৃঙ্খলা, নিয়মাবর্তিতা, অধ্যবসায়, অনুশীলন সেগুলো সুন্দরভাবে করে যাও, ভালোভাবে করে যাও, বিষয় শিক্ষকের কথাগুলোকে মানো এবং প্রতিদিন তোমাদের পড়ার রুটিন অনুসারে তোমরা পড়াগুলো কমপ্লিট করো, তাহলে তোমরা নিশ্চিত সফল হবে। এবং আমি কথা দিচ্ছি, আমি তোমাদের সাফল্যের পথে সবসময় পাশে থাকবো। আর তোমাদেরকে বলতে চাই, তোমরা কোনো বিষয়ই হতাশ হবে না, আত্মবিশ্বাসের সহিত সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা মনে রাখবে যে তুমি সেরা, এবং তুমি আরো মনে রাখবে যে তোমরা করতে পারো, তোমরা ইচ্ছা করলে সফলতাকে টাচ করতে পারো এবং সৃষ্টিকর্তা সবসময় তোমার সঙ্গেই আছেন, সেই চিন্তা ভাবনা তুমি তোমার মনে ধারণ করবে এবং তুমি জয়ী হবে, সেই প্রত্যয়ী হবে। প্রতিটি দিন তোমারই জন্য, তোমার সফলতার জন্য অপেক্ষা করছে, সে বিষয়টি মনে ধারণ করবে, তাহলেই তুমি সফল হবে। এবং আমি তোমার সফলতার পথকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীরা, আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে তোমাদের জীবনটা সুন্দর শুভ হোক সেই প্রত্যাশা রাখছি, সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।